দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভির নিয়মিত আয়োজনে রাষ্ট্রচিন্তায়। আমরা আজকে কথা বলবো নির্বাচনের পর নাগরিকের লাভ ক্ষতি। দুজন অতিথি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন, আমরা একটু পরিচিত হই। আমার ডানে আছেন শেখ খায়রুল কবির, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল এনসিপি। আমার বামে আছেন মোহাম্মদ সুরুজ্জামান সরকার, সহসভাপতি গণ অধিকার পরিষদ। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। আমরা আজকে কথা বলবো নির্বাচনের পরে জনগণের যে লাভ ক্ষতি সেই বিষয়ে। আজকে বাস্তবতার নিরিখে দুজন অতিথি আজকে কথা বলবেন। নির্বাচনের প্রকৃত সাফল্য নির্ধারণ, নির্বাচন শুধু ভোটের দিন নয়, এটি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়া। কিন্তু নির্বাচনের পরে সাধারণ নাগরিক কি পায়? উন্নয়ন, সুশাসন এবং অধিকার, নাকি অপূর্ণ প্রতিশ্রুতি ও হতাশা? আজকের আলোচনা আমরা খুঁজে দেখব নির্বাচনের পর নাগরিকের প্রকৃত লাভ ক্ষতি কোথায়, গণতন্ত্রের এই যাত্রায় জনগণের প্রাপ্তি কী। দুজন অতিথি আছেন, আমরা একটু প্রথমেই যাই। জনাব খায়রুল কবির, আপনার কাছে একটু যেতে চাই। যে প্রত্যাশা, যে স্বপ্ন আমাদের ছিল নির্বাচনে, যে সাধারণত পদপ্রার্থীরা যে প্রতিশ্রুতি দেয়, যে আশ্বাস দেয়, নির্বাচনের পরে কি সে আশ্বাস আর প্রতিশ্রুতি আসলে প্রকৃত অর্থে বাস্তবায়ন করে কিনা, আপনি কি মনে করছেন? বর্তমানে জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই আপনি জনগণের প্রত্যাশাটা বা জায়গাটা আসলে যেটা ছিল, প্রাপ্তির জায়গাটা কতটুকু পরিপূর্ণ হয়েছে বলে মনে করছেন এই স্বল্প সময়? আসলে জি, ধন্যবাদ। এন্টার টিভিকে কৃতজ্ঞতা জানাই আমাকে আজকের এই আলোচনায় সুযোগ করে দেওয়ার জন্য, এবং যারা প্রোগ্রামটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। যে বিষয়টা আলোকপাত করেছেন যে নির্বাচনের পর নাগরিকের লাভ বা ক্ষতি কী, আসলে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার তৈরি হয়েছে, এই পলিটিক্যাল কালচার যদি আমরা পরিবর্তন না করি, তে নাগরিকের লাভ ক্ষতি নিরূপণ করা আমাদের জন্য বেশ কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। মানে নির্বাচনের আগে যে প্রার্থীদের যে সততা, আন্তরিকতা, আপনার ডিমান্ড সবকিছু মিলে নির্বাচনের পরে সেরকম আসলে থাকে কিনা, নির্বাচন এখন কি দেখছেন আসলে এই সময়ের মধ্যে, ইতিমধ্যে কি প্রতিফলন হয়েছে আপনার? নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি। প্রতিনিধি নির্বাচন, সরকার গঠনের জন্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নির্বাচনে নানা ধরনের প্রতিশ্রুতি থাকে, যে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিত সরকার গঠিত হলে একটি দেশের উন্নয়ন কল্পে অনেক ধরনের প্রতিশ্রুতি থাকে। তো বাস্তবে ওই পলিটিক্যাল কালচারের কথা এই জন্যই বলছিলাম, যে পলিটিক্যাল কালচার যতদিন না পরিবর্তন হবে, আকাঙ্ক্ষার পলিটিক্যাল রাজনীতি যতদিন তৈরি না হবে, ততদিন আসলে এই লাভ ক্ষতি নিরূপণ করা কঠিন হয়ে যাবে। দেখা গেছে নির্বাচনী যে ব্যয় নির্ভর করা হয়, জি, অনেক ধরনের ব্যয়েরও একটা স্বচ্ছতার হিসাব আমরা আসলে পাই না। নির্বাচন কমিশন কর্তৃক কিন্তু প্রকাশ করার কথা জনগণের কাছে, সেটা কিন্তু আমরা কখনো দেখিনি আসলে। নির্বাচনে নানা ধরনের ব্যয় আছে। একটা হচ্ছে নির্বাচন আয়োজনের সরকারি ব্যয়, নির্বাচন কমিশন যেটা করে থাকে, আর প্রার্থী ব্যক্তিগতভাবে যে খরচটা করে, সেখানে দেখবেন যে বলা হয় একটা, যে আমি 10 টাকা নির্বাচনে খরচ করব, কিন্তু খরচ করা হয় দেখা গেছে 1000 গুণ, অনেক গুণ বেশি, অনেক গুণ। এই যে অর্থনৈতিক যে একটা ব্যাপার তৈরি হয়, এটা দেখা গেছে নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় অর্থনীতিতে কিন্তু একটা পরোক্ষ প্রভাব তৈরি করে, যার কারণে দেখেন নির্বাচন পরবর্তী সময়েই দেখবেন যে দ্রব্যমূল্যের একটা বৃদ্ধি হয়ে যায়। আমরা যদি আমাদের গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা দেখি, আমি নিজে একজন ভোক্তা হিসেবে বা ক্রেতা হিসেবে, আমরা যে পাকিস্তানি মুরগিটা কিনে খাইতাম 250 টাকা কেজি বা 270 টাকা, এটা এখনো বেড়েছে, এখনো বাড়তি অবস্থায় আছে। এখন 350 টাকা কেজি আপনাকে কিনে খেতে হচ্ছে। ডিমের দাম বেড়ে গেছে, এবং দেখেন যে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। জনগণকে নির্বাচনের আগে কিন্তু জনগণকে খুশি করতে চায় আপনার প্রার্থীরা, কিন্তু নির্বাচনের পরে কাকে খুশি করার জন্য আসলে না, এটাই যে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়, আসলে বাস্তবে সেটা করতে পারে না। কারণ হচ্ছে যে আমাদের প্রতিশ্রুতির সাথে এই যে আমাদের ব্যয়ের যে অসঙ্গতি,
পরিবর্তনটা নাই, কালচার, রাজনৈতিক কালচার যেটা আমি শুরুতে বলেছিলাম, এটা আসলে মুখে মুখে আছে, বাস্তবিকতে সেটা নেই। জি, আসবো আপনার কাছে খায়রুল কবির। সুরুজ্জামান সরকার, আপনার কাছে যেতে চাই। বলছিলেন যে বাস্তবতা যেটা হচ্ছে নির্বাচনের আগে এক ধরনের বুলি বা এক ধরনের প্রতিশ্রুতি থাকে, নির্বাচনের পরে আসলে ভুলে যায়। এবং আজকে গতকালকেও আপনার জামায়াতের আমির বলেছেন সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে। আমরা সবই কেবলমাত্র একটা গণ অভ্যুত্থান হলো বা গণবিপ্লব হলো যেটাই বলি, সেই মধ্যে জনগণের সরকার প্রতিষ্ঠা পেয়েছে, বিরোধী দল দাবি করছে যে একদলীয় শাসনের দিকে আসলে যাচ্ছে সরকার। আপনি কি তার সাথে একমত কিনা বা এই বিষয়টি কীভাবে? ধন্যবাদ হীরা ভাই, ধন্যবাদ খায়রুল কবির ভাই, আমার সহ আলোচক, ধন্যবাদ জানাই ইন্টার টিভির সকল শ্রোতা দর্শককে। আমাদের আজকের আলোচনা হচ্ছে যে নির্বাচন পরবর্তী আসলে জনগণের লাভ ক্ষতি কি। হ্যাঁ হ্যাঁ, আসলে যদি আমি প্রথমে আলোচনা করি যে নির্বাচনের পরবর্তী সময় এই জনগণের চাতক পাখির মতো চেয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নাই। তারা অসহায়। প্রতিশ্রুতি যখন দেয়, জনগণ প্রতিশ্রুতিভাবে ভোট দেয়, তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভোট দেয়। কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভোট দেওয়ার পরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আর কখনো জনগণের সাথে তার সম্পর্ক রেখেছে কিনা আমার জানা নেই। এই 54 বছরে আমরা যারা রাজনীতি করি, আমাদেরকে এই জনগণ মিথ্যাবাদী হিসাবে আখ্যা দেয়, জনগণ প্রতারক হিসাবে কেন আখ্যা দেয়? এই একটা কারণেই। এই রাজনীতিবিদকে দেখতে পারে না জনগণ, এই এক কারণেই। কারণ আমরা প্রতিশ্রুতি যা দেই তা পালন করি না, তার উল্টো দিকে পরবর্তী সময় জনগণকে আবার নিষ্পেষিত করা হয়। জনগণ, এলাকার জনগণ, সাধারণ মানুষ চায় উন্নয়ন। কি উন্নয়ন চায়? তার অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, মৌলিক যে তার চাহিদাগুলো এইগুলো সাধারণ মানুষ চায়। আপনি কোথায় পুকুর চুরি করছেন, কোথায় ডাকাতি করছেন, মূল্যস্ফীতি হলো কিনা, মূল্যস্ফীতি হলো কত টাকা ঋণ আছে, এগুলো নিয়ে কিন্তু সাধারণ পাবলিকের মাথা ব্যথা নাই। সাধারণ পাবলিকের মাথা ব্যথা হলো যে আমার যে মৌলিক চাহিদা এটা পূরণ করছে কিনা, আমাদের পাশে আছে কিনা, আমাদেরকে একটু খোঁজ খবর নিচ্ছে কিনা। আর যারা রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতিবিদ আছি, তারা কোনোদিনই জনগণের কথা রাখি না, তাদের স্বার্থ কখনোই দেখা হয় না। আপনি বলছিলেন 55 বছর এটা কেউ করেনি বা হয়নি। এখন এই যে জনগণের সরকার আছে বা আপনারাও সরকারের একটা পার্টি আছেন, এখনকার সরকার কি সঠিক পথে আছে কিনা বা সেইটা কতটা জনগণের কাছে যেতে পেরেছে এই সময়ের মধ্যে আপনি মনে করেন? হীরা ভাই, এই সরকারের সবে মাত্র 4 মাস রানিং চলতেছে, এখনো দেখার অনেক বাকি। সবে মাত্র শুরু করেছে। একটা দেখেন, একটা সংসদ চলতেছে, তর্ক বিতর্ক চলতেছে, বিরোধী দল মনে করতেছে এটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেছে, ওনারা বলার খাতিরে বলতেছে। আসলে বিরোধী দলের এই বক্তব্যকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা কখনোই, আমি এটার সাথে অ্যাপ্রিশিয়েট করি না যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে। তো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। না, আপনি দেখেন যদি একদলীয় শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়, আপনি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে 20 জন ভিসি নিয়োগ দিয়েছে, দলীয়, একেবারেই দলীয় ভিসি বলা যায়। আপনার বিসিবি নিয়োগ, আপনার জেলা প্রশাসক বসিয়েছে আপনার বিভিন্ন জেলাতে, সবই দলীয়। তো এই একদলীয় শাসন ব্যবস্থার পূর্ববর্তী শর্তগুলো, এলিমেন্টসগুলো, উপাদানগুলো কিন্তু এটাই, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় দলীয়করণ, পরিবারতন্ত্র, এভাবেই সেই দিকে যাচ্ছে কিনা আপনি সেই খাতিরেই কি আসলে জামাতের আমির বলছেন? হীরা ভাই, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ, জেলা প্রশাসক নিয়োগ, তারপরে আমাদের সিটি কর্পোরেশনের মেয়র যারা প্রশাসক নিয়োগ, এগুলা একদলীয় ভাবে হয়েছে। এটা সত্য, এটা বাংলাদেশের মানুষ জানে। এটা আমার মতে, এবং বাংলাদেশের মানুষ চায় যে এটা নির্বাচিত প্রতিনিধি এখানে বসুক। এখানে তো কাউকে সিলেক্ট করে বসানোর কোনো ইখতিয়ার সরকারের নাই। যদি এটা কন্টিনিউ করতে থাকে, যদি নির্বাচন ছাড়া যদি প্রতিনিধি এখানে বসে, তাহলে একদলীয় শাসন ব্যবস্থার দিকে তখন সরকার ধাবিত হবে। এবং জি, আপনার কাছে আসবে সুরুজ্জামান সরকার। খায়রুল কবির, আপনার কাছে একটু যেতে চাই। এই যে একটি বাজেট আসলো, যেটি হচ্ছে জনমানুষের আসলে জীবনযাত্রা কেমন হবে, চলাফেরা কেমন হবে। আপনি যদি একটা পরিবার ধরেন, পরিবারে নিশ্চয়ই মাস শেষে যারা চাকরি করে তারা একটা বাজেট ধরে পরিবারে কত মাসে খরচ হবে, কোন খাতে কেমন হবে, এই বিষয়গুলো একটা ধারণা থাকে। ঠিক রাষ্ট্রেরও এমন একটা বাজেট আছে। সেই বাজেটে আমরা দেখলাম
ছোট ছোট ব্যবসায়ীদের এখন করের আওতা নিয়ে আসছে, যারা যারা এলাকায় বসে ব্যবসা করে, যারা মোটর একটা হেলমেট কিনে, কোনো রকম একটা মোটরসাইকেল হয়তো দায় দেনা করে কিনে তারা মোটরসাইকেল মানে আপনি চালিয়ে উবার বা ওই যে চালিয়ে সংসারটা চালাচ্ছে, তাদের উপরে ট্যাক্সের যে বোঝা, এইটা আসলে জনগণ বা সাধারণ মানুষের মানে কতটা ইফেক্ট পড়বে? এটা নিঃসন্দেহে মানে জনগণের উপর এক ধরনের নিপীড়ন, এক ধরনের অত্যাচার আমি বলবো। মানে এই যে প্রত্যাশাগুলা থাকে মানুষের, যে নির্বাচিত সরকার আসলে হয়তো বা একটা কাঠামোগত পরিবর্তন বা অর্থনৈতিক পরিবর্তনের দিকে যাবে, এটা বাস্তবে হয় না। দুর্ভোগটা মূলত জনগণের উপরেই থেকে যায়, নাগরিকের উপরেই থেকে যায়। আপনি যে বিষয়গুলো বললেন যে অযাচিত করারূপ করা হয়েছে, যে লোকটা নাকি সারাদিন রোদে পড়ে আপনার উবার চালিয়ে, বাইক চালিয়ে তার পরিবারের জীবিকা নির্বাহ করছে, তার একটা হেলমেটের উপর ট্যাক্স বসানো হচ্ছে, বা ওই তার যে উবার চালানোর উপর, যে পরিচালনার উপর একটা ট্যাক্স বসানো হচ্ছে, এগুলা আমার মনে হয় না একটা প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থায় সঠিক। এখন দেখেন বাজেট কিন্তু এই যে আমরা প্রতি বছরেই প্রতি সরকারই প্রতি বছর একটা বাজেট প্রণয়ন করে, তো এইবারের যে বাজেট হলো তো কোনো নতুনত্ব কিছু দেখলাম না। সেই ধারাবাহিকতায় 54 বছরের ধারাবাহিকতায় বিশাল আকারের মানে একটা হাতির মতো একটা বাজেট, 9 লাখ কত কোটি টাকার, কত হাজার কোটি টাকার একটা বাজেট দিয়েছে। সেই বাজেটে জন আকাঙ্ক্ষা পূরণের কোনো দেখি না। এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে হবে। তা আপনারা যে বিশেষ করে এনসিপি যে বাজেট আপনি নিশ্চয়ই জানেন, বিকল্প বাজেট আপনারা উপস্থাপন করেছেন, ছায়া বাজেট আমরা দিয়েছি। সেই ছায়া বাজেটের ব্যতিক্রমে কি আছে, মানে পার্থক্যটা কি? আমি তো দেখছি সংখ্যার পার্থক্য ছাড়া কোনো গুণগত এক্সেপশন কিছু নেই আসলে। আমরা যেটুকু অ্যানালাইজ করি সংখ্যাটাকে তো মানে এটা কি দেখানোর জন্যই বা এই বাজেটটা ছায়া বাজেটটা দিয়েছেন আপনারা নাকি? না, আমরা তো প্রতিটা সেক্টরেই দেখিয়েছি যে এই জায়গাটাতে যে এতটুকু কনসেশন করা যেতে পারে, এতটুকু আপনি সেই ব্যাংক নির্ভর রাখছেন, আপনি বিদেশ নির্ভর রাখছেন, ঋণ নির্ভর আপনার বাজেটে রেখেছেন, একই সংখ্যার জাস্ট পরিবর্তন করা। মানে আমি সেটাই বলছি যে আপনি বলতে চাচ্ছেন যে আমরা শুধু সংখ্যাটা পরিবর্তন করেছি। জি জি, এটার জন্য তো একটা গবেষণা প্রয়োজন হয়েছে। আপনি 1 লক্ষ কোটি টাকা, আমরা 8,30,000 কোটি টাকা বাজেট দেখিয়েছি, আর সরকার বাজেট ঘোষণা করেছে 9,40,000 কোটি টাকা। এই যে 1,10,000 কোটি টাকা আপনি রিডিউস করেছেন, এটা তো একটা গবেষণার ফল। এটাকে আপনি তো খাটো করে দেখতে পারেন না। একটা রাজনৈতিক দল, নবীন একটা দল একটা ছায়া বাজেট দিয়েছে। এর আগে মনে হয় বিএনপি সরকার কোনো 2010 সালে মনে একটা ছায়া বাজেট দিয়েছিল। এর পরবর্তীতে তো আর কোনো ছায়া আমাদের খুব বেশি মনে নেই আসলে, কোন সরকারই আমরা দেখি না ছায়া বাজেট প্রতিস্থাপন করতে বা বিকল্প বাজেট আসলে। কিন্তু এবারই প্রথম 3টি দল, সরকার দল দিয়েছে, জামাত দিয়েছে, আপনার এনসিপিও দিয়েছেন, মানে বিরোধী দল আলাদাভাবে আবার দুটো ছায়া বাজেট আপনারা ছায়া বাজেট দিলে হয় কি একটা কম্পারিজন হয়, মানে বাজেট ঘোষণার পরেও ওই ছায়া বাজেটের সাথে ব্যয় নির্বাহ, আয় ব্যয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো পরবর্তীতে একটা তুলনামূলক চিত্র আনার চেষ্টা করে আর কি সরকার। সেই দিক থেকে আমি মনে করি যে ছায়া বাজেটটার গুরুত্ব রয়েছে। এটা শুধুই সংখ্যার পরিবর্তন নয়, এটার একটা তাৎপর্য রয়েছে বলে আমি মনে করি। এবং বাজেটকে আমি বলবো এটা নির্বাচন পরবর্তী জনগণের যে প্রত্যাশার জায়গা সেটা পূরণ করতে ব্যর্থ। প্রায় 2 বছরের মধ্যে আপনি দেখেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ মানে বিভিন্নভাবে ফেরার চেষ্টা করছে। আসলে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আসলে এটা তো আমরা বিগত দিনে যে রাজনৈতিক সংস্কৃতি দেখেছি, যে জামাত ইসলামীকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরেও তারা কিন্তু এদেশে এক ধরনের রাজনৈতিক তৎপরতা চালিয়েছে। দেখা গেছে ফজরের নামাজ বা জামাত আদায় করে তারা একটা ঝটিকা মিছিল করেছে। একটা বড় রাজনৈতিক দলকে আসলে আপনি কতটুকু নিষিদ্ধ রাখতে পারবেন, এটা একটা সময়ের প্রশ্ন। যেহেতু আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত, যেহেতু আওয়ামী লীগ ধরেন দীর্ঘ সময় এই দেশে ফ্যাসিবাদী কায়দায় স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে, এবং এখন পর্যন্ত দেখেন এই দলটা এত বড় একটা দল, তারা তাদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলে দাবি করে। আমি আশ্চর্য হই যে এই মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল, দীর্ঘ একটি দল এদেশে গণহত্যা চালিয়ে এখন পর্যন্ত তাদের ভিতরে কোনো রকম কোনো অনুশোচনা নেই, তাদের মধ্যে কোনো দায় নেই। এই দলটা কিভাবে খুব শীঘ্রই
রাজনৈতিক কার্যক্রম চালাবে, এটা তো তাদের একটা আকাশ কুসুম স্বপ্ন আমি মনে করি। সরকার তো দেখছি এক ধরনের এন্ট্রি পয়েন্ট দিচ্ছে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে, এতে আপনাদের মানে দলীয় স্ট্রেন্থ কি বা এই বিষয়ে সরকারকে কি? না, এখানে গণতান্ত্রিক চর্চার রক্ষার জন্য দেখা গেছে আপনাকে সবাইকে অ্যাক্সেস দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যে গণহত্যা চালিয়েছে বা যে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিল, একদলীয় শাসন বলা যায়, কাউকে কোনো কথা বলতে সুযোগ দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমি বলবো যে আওয়ামী লীগ যত বড় দলই হোক না কেন, তাদের ভিতরে যতদিন না অনুশোচনা না আসে, এই যে বিচার যতদিন তাদের এটা নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে আমি কখনোই এরকম দলকে রাজনীতিতে ফিরে আসার পক্ষে না। জি, আমরা আপনার কাছে আসবো। সুরুজ্জামান সরকার, এই বাজেটে আপনার রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। সেখানে যেসব ব্যবসায়ীর বছরে বিক্রি 50 লাখ টাকার কম, তাদের জন্য এই কর ধার্য করা হবে। করের পরিমাণ হতে পারে বছরে 1,000, 5,000 বা 10,000। চূড়ান্ত চাপ পড়বে ভোক্তার উপর, অর্থাৎ ছোট ছোট ব্যবসায়ী যাদের বলছিলাম আর কি, তাদের উপরও ট্যাক্স বসানো হচ্ছে। তো নির্বাচনের পর্যায়ে সাধারণ মানুষ কিন্তু বেশি দেশ, অর্থাৎ ইনকাম কোনো রকম খেয়ে বেছে এরকম মানুষ কিন্তু খুব মানে বেশি, তাদের উপরে যদি করের বোঝাটা আসে, তাহলে এই যে প্রতিশ্রুতি, জনগণ কি, প্রশ্নটা আপনার কাছে, মানে জনগণ কি জনপ্রিয় সরকার চায় না সফল সরকার চায়? তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন সরকার সফল কিনা, হবে কিনা? হীরা ভাই, এখানে দেখা যাচ্ছে যে জনগণের, যে সাধারণ জনগোষ্ঠীর উপর এই করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, এরা দিন আনে দিন খায়, এরা সংসার কোনো রকমে চালায়, তাদের উপর এখন মরার উপর খরার ঘা হয়েছে যে এটা বাধ্যতামূলক করতে হবে। তাহলে এটা বাধ্যতামূলক করার উদ্দেশ্য হলো যে দেশে মনে করেন যে লুটপাট অব্যাহত আছে, এটা লুটপাট চলতে থাকবে, সুইস ব্যাংকে টাকা বাড়তে থাকবে, মনে করেন এই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আসলে এই বাজেট জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি। তো সেই আপনার দল থেকে কোনো ধরনের মানে এই বিষয়ে কোনো স্টেটমেন্ট আছে কিনা? আপনারা তো সরকারের একটা অংশ আছেন, এই যদি এই বাজেট যদি লুটপাটের বাজেট হয় বা মানে ধারাবাহিকতা একইভাবে আসে, তাহলে এই যে জনগণের ত্যাগ মৃত্যুর মধ্য দিয়ে একটা সরকার পরিবর্তনের জন্যই কি আপনার এই গণ বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়েছে বলে মনে করছেন আসলে? হীরা ভাই, আপনি দেখেছেন যে বিগত দিনগুলোতে আমাদের গণ অধিকার পরিষদ অন্যায়ের বিপক্ষে যেভাবে রাজপথে আন্দোলনে সংগ্রামে সব সময় রাজপথে ছিল, বর্তমানেও যে কোনো অন্যায়ের বিপক্ষে আমরা রাজপথে দাঁড়াবো এবং জনগণের পক্ষে থাকবো ইনশাল্লাহ। জুলাই বিপ্লব মানে ইতিমধ্যে আপনার যে সনদ নিয়ে বাস্তবায়ন নিয়ে হুঙ্কার দিচ্ছেন, যদি সেটা বাস্তবায়ন না করা আরেকটি বিপ্লবের ডাক দিচ্ছেন জামাতের আমির, এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? আসলে জুলাই বিপ্লবের পরবর্তীতে যে মানুষের যে জন আকাঙ্ক্ষা, যে ভোট, গণভোট, এটা বাস্তবায়নের দিকে সরকার ধাবিত হবে আমি মনে করি। তবে এটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে এক ধরনের বিশৃঙ্খলার দিকে দেশ চলে যাবে। যেরকম জামাতের আমির বলছে যে এটা একটা আন্দোলনের দিকে যাবে, সরকার বলছে যে এটা সবকিছু ঠিক আছে, তবে এর যদি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়, তাহলে আর একটা অভ্যুত্থান হবে বলে আমি মনে করি। আচ্ছা, চীন সফরকে সম্প্রতি কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে গেছেন, এখন চীনে আছেন। সম্প্রতি ভারতের একটা উদ্বেগ দেখছি আসলে, মানে এই উদ্বেগের কারণ কি আসলে, এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করতে চান? বা সম্প্রতিকালে আপনি দেখছেন হিন্দু সনাতনী ধর্মীদের বক্তব্য বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার, এগুলো মানে একই সূত্রে গাঁথা কিনা আসলে? চীন ভারত যে সম্পর্কটা, এটা দীর্ঘদিন ধরে এক ধরনের বৈরিতার মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমরা সবাই কম বেশি জানি। এখন দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সরকার নির্বাচিত হওয়ার পর, যেখানে ভারতে প্রথম সফর হওয়ার কথা ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখা গেছে যে সফরটাই শুরু করেছে মালয়েশিয়া বা চীন, ওই বেলটা দিয়ে। এটা একটা উদ্বেগের কারণ হতে পারে। আর ভারতের সাথে আমাদের যে চুক্তিগুলো আছে, সেই চুক্তিগুলা যুগে যুগেই অসম এক ধরনের চুক্তি। যে আমাদের তিস্তা ব্যারেজ যেটা আছে, ফারাক্কা ব্যারেজ, তো এগুলা তো নিষ্পত্তি অবস্থায় আছে, কোনোটাই কিন্তু নিষ্পত্তি নাই। এখন দেখা গেছে যে চীন
সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থে হোক আর কিছুটা ইন্টেনশনালি হোক, চীন এক্ষেত্রে বাংলাদেশকে এক ধরনের আমার ধারণা আশ্বস্ত করতেছে এই প্রকল্পগুলোতে তারা অর্থায়ন করবে এবং বাংলাদেশের এটা খুব প্রয়োজনীয় জিনিস। তিস্তা ব্যারেজ যেটা শুষ্ক মৌসুমে দেখেছেন যে উত্তরাঞ্চল পুরাটা একবারে মরুভূমির মতো হয়ে যায়, খুব অত্যন্ত প্রয়োজনীয় তিস্তা প্রকল্প আমাদের। তো এইটা একটা উদ্বেগের কারণ যে আমরা যেটা দীর্ঘদিন ধরে ওদেরকে মানে ভুলিয়ে বালিয়ে রাখতেছি, চীন সেখানে এসে অর্থায়ন করতেছে। আমি মনে করি যে বিরোধী দল হিসেবে আপনারা সফল কিনা আসলে, মানে আপনারা সঠিক দায়িত্বটা পালন করছেন কিনা, নাকি জাস্ট সংসদে গিয়ে দুটো কথা বলা জনগণ পক্ষে কিন্তু নেই। আমরা গত 17 বছর দেখেছি যে আপনার গৃহপালিত বিরোধী দল, মানে আপনারাও কি সেইটাই হতে মজা পান নাকি? রাজপথে আপনার জনগণের আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা কোনো ভালো স্ট্যান্ড নিচ্ছেন না, বা জনগণের পক্ষে জনগণকে হৃদয় স্পর্শ করার মতো কি কোনো কর্মসূচি আপনারা কি দিতে পেরেছেন কিনা? দেখেন, এইবার যে সরকারটা গঠন হয়েছে, এই সরকারটা কিন্তু একটা আন্দোলন সংগ্রাম এবং বড় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছে এবং 3 মাস এখনো অতিবাহিত হয়নি, 3 মাস বা 4 মাস হয়েছে। তো বিরোধী দলের যে ভূমিকা, আমি মনে করি যে এখানে বিরোধী দল প্রকৃত অর্থে কার্যকর ভূমিকা, ব্যর্থ বলবো না, কার্যকর ভূমিকা এখনো নিচ্ছে না। গণভোট প্রশ্নে যেটা আপনি সুরুজ্জামান ভাইকে প্রশ্ন করলেন যে গণভোট ইস্যুতে যে 69 বা 70% লোক গণভোটে 71% ভোট দিয়েছে এবং সেটা সরকার নির্বাচন পূর্বকালীন সময়ে তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আসছিল যেটা আমরা করব এবং তারা ভোটের পক্ষে ক্যাম্পেইনও করেছে। তাদের তো সরকার দলীয় প্রধান যিনি আছেন জনাব তারেক রহমান, উনি ওনার নির্বাচনী ক্যাম্পেইনে যায় উনি কিন্তু ভোটের পক্ষে ভোট চেয়েছেন। এত বড় একটা ঘটনাকে 4 মাস অতিবাহিত হওয়ার পর আমরা এটার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে বিরোধী দলের ভূমিকাও যে খুব বেশি, এটা হয়তো বা যেহেতু একটা প্রেক্ষাপটের কারণে সরকার গঠন হয়েছে মাঝখানে, এই সময়টা এই অল্প সময়ের মধ্যে আসলে বিরোধী দলের ভূমিকাকে নিরূপণ করা যাচ্ছে না। কিন্তু অনেকগুলো মানুষের আপনার কাছে থাকার তো সুযোগ মানে আপনাদের করতে হবে বা এসেছে। আপনি যে বললাম একটু আগে যে ছোট ছোট ব্যবসায়ীদের এখন করের আওতায় আনছে, যেটা আসলে এই সাধারণ মানুষের উপরই একটা চাপ পড়বে বলে মনে করছে অনেকেই আসলে। তো সেই ক্ষেত্রে কি আপনাদের ভূমিকা নেই? না, আমরা আমাদের গতানুগতিক যে ভূমিকা সেটা সংসদে আলোচনা হচ্ছে, সংসদ বাজেট অধিবেশন চলতেছে, এটা নিয়ে 30 তারিখে তো বাজেট পাস হয়ে যাবে, অনেক কথাবার্তা হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে যে বিরোধী দলীয় যে ভূমিকাটা, যেমন এই গণভোট ইস্যুতে, আবার এই যে অযাচিত করারোপ বা বিভিন্ন বাজেটের যে আকার, সব মিলিয়ে বিরোধী দলের যে ভূমিকা হওয়ার কথা ছিল সেটা খুব সন্তোষজনক আমার কাছেও মনে হচ্ছে না। এটার কারণ থাকতে পারে, প্রেক্ষাপট থাকতে পারে যে যেহেতু সরকারের সময়ই হচ্ছে অল্প সময়, 4 মাস সময়। এবং আপনার কাছে আবার আসবো, ভারত থেকে আমদানি যেটা বলছিলেন, আমরা চীন সফরকে কেন্দ্র করে ভারতের একটা উদ্বেগ দেখছি। আসলে সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আপনার কি বলে সাম্যতার ভিত্তিতে, প্রাপ্যতার ভিত্তিতে। আমরা দেখছি, দেখেন গত 1 বছরের পরিসংখ্যান ভারত থেকে আমদানি হচ্ছে 9.62 বিলিয়ন ভারত থেকে আমদানি হয়েছে, আর আমরা মাত্র রপ্তানি করেছি 1.76 বিলিয়ন। তার মানে বিশাল একটা বাণিজ্য ঘাটতি। মানে এই ঘাটতি রেখে আসলে কি বন্ধুত্ব হয় কিনা, আসলে আপনি কি মনে করছেন? বন্ধুত্ব তো আরও এত বাণিজ্য ঘাটতি থাকার কথা না, অর্থাৎ আমরা বেশি আপনাকে দিয়ে আনবো, আপনাকে ট্যাক্স বেশি দিব, আপনি আমার থেকে নেবেন না, মানে এই যে ঘাটতির বিষয়টা, এটা বন্ধুত্ব কীভাবে আসলে টিকে কিনা, সাস্টেনেবল হয় কিনা? আসলেই কি ভারত আমাদেরকে বন্ধু মনে করে কিনা সেটাই ভাবার বিষয়। ভারত দেখেন আমাদেরকে যদি বন্ধুই মনে করত, তাদের যে মনে করেন যে এই যে বাণিজ্য ঘাটতি, যে বিশাল পরিমাণ বাণিজ্য ঘাটতি, হ্যাঁ, তো এই জায়গাটাই একটা প্রমাণ যে ভারত আমাদেরকে বন্ধু ভাবে কিনা। ভারত আমাদের কাছে সবসময় নিয়েই গেছে, আমরা দিয়েই গেছি, কিন্তু ভারত বিনিময়ে আমাদেরকে কি দিয়েছে? ভারতের সামান্য কিছু এদিক সেদিক হইলে আন্দোলনের ডাক দেয়, বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে, তাদের মিডিয়া বিভিন্ন কথা বলে, এগুলো কিন্তু ভারত কখনো প্রতিকার করে নাই, ভারত প্রতিবাদ করে নাই। আমরা কিন্তু দিয়েই গেছি। বিগত সরকারের আমলে এই ধরনের কথাও
আমরা শুনেছি যে ভারত দিয়েছে। ভারত এবং বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক। তা এত ভালো সম্পর্ক আসলে ওই অর্থে কথাটা মনে করেন যে না, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একটা ভালো সম্পর্ক ছিল। তো ভালো সম্পর্ক থাকাকালীন আমাদের যে এত বিশাল বাণিজ্য ঘাটতি, এটা আসলে বন্ধুত্বের প্রতীক কিনা, বন্ধুত্ব হয় কিনা, এভাবে আসলে এটা আমরা সবাই বুঝি, জাতীয় বোঝে, যারা আমরা রাজনীতিবিদ, যারা রাজনীতি করি, আমরাও বুঝি যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলে কি। ভারত স্বার্থ ছাড়া, তার নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বুঝতে চায় না। ভারত আমাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিয়েছে, তাদের করিডোর সুবিধা নিয়েছে, তাদেরকে বন্দর সুবিধা নিয়েছে, তাদেরকে অন্যান্য মনে করেন ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতেছি বেশি দামে, ভারত থেকে অন্যান্য পণ্য আমদানি করতেছি বেশি দামে, কিন্তু বিনিময়ে আমরা বাংলাদেশ তাদের কাছ থেকে কি পাচ্ছি? মানে তাহলে এই সম্পর্ক, আমাদের এই যে বাণিজ্য ঘাটতি, সেজন্য তো আমাদের মানে আপনার কি বলার আছে আসলে, ভারতের সাথে যদি আমাদের সম্পর্ক তৈরি করতে হয় সেই ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো আসলে লক্ষ্য রাখতে হবে আসলে? না, একটা দেশ আর একটা দেশের সাথে যে আমাদের প্রতিবেশী দেশ, তার সাথে সম্পর্ক থাকবে, আমার মনে করেন যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে, তার সাথে সম্পর্কতে একটা গভীর সম্পর্ক থাকবে, যেহেতু আমার প্রতিবেশী দেশ। হ্যাঁ, দেখেন সীমান্তে আমাদের ইতিপূর্বে বিগত দিনগুলোতে, বর্তমানে এসে আমরা সীমান্ত প্রতিবাদ করতেছি, কিন্তু বিগত দিনগুলোতে দেখেন বিভিন্ন সময় আমাদেরকে বাংলাদেশিকে মেরে দেখা যায় কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে, যেরকম ফেলানিকে মেরে কাঁটাতারে, কিরকম নৃশংস হত্যাকাণ্ড হলে আবার কাঁটাতারে ঝুলিয়ে রাখে। বর্তমান সময়ে এসে আমাদের যে বর্তমান বিজিবি সে প্রতিবাদ করতেছে। তাহলে আমাদেরকে ভারত কি মনে করে? এই বর্তমান সময়ে দেখছেন ওরা আবার পুশিং করতেছে বাংলাদেশে, তাদের যাকে বোঝা মনে করতেছে সেটা বাংলাদেশে ঠেলে দিচ্ছে। তাহলে জি, খায়রুল কবির, আপনার কাছে একটু যেতে চাই। আমরা মানে গত 17 বছরের শাসনামলে দেখেছি, বিশেষ করে বলা হতো ভারত আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে। তো এখন গত পরশুদিনের সংসদে একজন বিএনপি দলীয় সংসদ সদস্য কাজী সিরাজ, সিরাজ, তিনি বলছেন স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু ভারতের সঙ্গে ডিভোর্স হতে পারে না। মানে কি সেই একই দালালির দিকেই কি আমরা হাঁটছি কিনা, বা একই প্রসেসে আসলে হাঁটছি কিনা, অনেকেই বলছেন। আসলে আপনার মানে এই বিষয়ে কি মতামত? না, এটা তো বোঝাই যায় যে দেখেন, আন্দোলনটা যখন হলো, আন্দোলনের প্রায় 17-18 মাস পর্যন্ত এই যে বিরোধী দলীয়, আমাদের সরকার দলীয় যিনি প্রধান আছেন, উনি কিন্তু লন্ডনে ছিলেন। 17-18 মাস পর্যন্ত কিন্তু উনি আসতে পারেন না এই দেশে, বা আসেননি। এখন উনি কিভাবে আসলো, যেটা ধারণা করা হয়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ ধারণা করেন যে ভারতের সাথে একটা গোপন চুক্তি, ভারত যখন গ্রিন সিগন্যাল দিয়েছে যে না এখন আপনি যান, এবং যারা বড় বড় দায়িত্ব পেয়েছে সরকারে, তাদের সবার সাথেই কিন্তু একটা ভারতীয় কানেকশন আছে বলে আমরা ধারণা করি। তো এই যে কানেকশন, ইন্টার কানেকশন বা গ্রিন সিগন্যাল যতদিন থাকবে, আপনি তো উপরে উপরে স্বামী স্ত্রী ডিভোর্স এটা সেটা বলবেন, কিন্তু ভারতীয় সিগন্যাল ছাড়া এই বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থা বলেন, রাজনৈতিক ব্যবস্থা বলেন, কখনোই ওইভাবে চলতে পারবে না। তবে বাংলাদেশিরা এসব বিষয়ে এখন যথেষ্ট সচেতন। আপনারা দেখবেন ভারতীয় পণ্য, এই যে বাণিজ্য ঘাটতি বলেন, ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে, সবাই কিন্তু এই ব্যাপারে এখন কথা বলে। এবং আমাদের যে বর্ডার গার্ড বাংলাদেশ আছে, বিজিবি দেখেছেন ওই দিন শেরপুরের একটা ঘটনায়, আপনারা দেখেছেন যে তোমরা যদি গুলি করো আমরা কি বসে থাকবো? এই যে চোখের উপর চোখ কথা বলা, প্রতিবাদ, এই জিনিসটা কিন্তু আমরা দেখি নাই। তার মানে বুঝতে হবে যে আপনার মানে পরিকল্পিতভাবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বা বর্ডার রক্ষাকারী বাহিনীদেরকে বিকলাঙ্গ করে রাখা হয়েছিল। কিন্তু আস্তে আস্তে সেই অবস্থা থেকে মানুষ সচেতন হচ্ছে, উত্তরণের দিকে যাচ্ছে। এবং এই সম্পর্ক, আপনার শক্তিমত্তা কম থাকতে পারে, আপনার বিশাল দেশ, আমাদের 3 দিকেই ভারত, এর অর্থ এই না যে আপনাকে শুধু আমি দিয়েই যাবো আর আপনি আমাকে শুধু নিষ্পেষণই করে যাবেন, এর অর্থ কিন্তু এই না। সেই দিক থেকে বাংলাদেশে একটা ব্যাপক জনগোষ্ঠী আছে, সবাই মোটামুটি এই বিষয়ে সচেতন হয়ে উঠছে। এবং মানুষের সচেতনতা যখন বাড়বে, তখন আপনি ইচ্ছা করলেই আপনি ভারতীয় আধিপত্যবাদ, সাম্রাজ্য আপনি চাপিয়ে দিতে পারবেন না, যেটার প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যারা ক্ষমতায় যায় তারা দেখা গেছে ভারতের সাথে এক ধরনের আঁতাত করে, এক ধরনের অসম চুক্তি
নানা ধরনের সুযোগ মানে সুবিধা আপনারা যদি দিয়ে। কখনো ক্ষমতায় যান ভারতের সাথে কি একই গোলামির ভাবে নো চলবেন নো কিনা আমাদের বা সম্পর্ক এটা- থাকবে বন্ধুত্বপূর্ণ, কিন্তু আমরা চোখের উপর চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ার চেষ্টা করব। জি। এটাই হবে আমাদের না, অনেক দলে এটা চায়। জনাব শরীফুজ্জামান ছোট সরকার, দলগুলো পারে না। শরীফুজ্জামান সরকার যেটি আসলে আমরা দেখেছি 91 সালে যদি দেখি যে সরকার ক্ষমতা ছিল, পরবর্তীতে বিরোধী দল ক্ষমতা এসেছে, আবার 96-তে বিরোধী দল যে ছিল আবার পরবর্তীতে ক্ষমতা এসেছে, 2008-এ এই ঘটনাগুলোই দেখছি। এবার কি এবার বিরোধী দলে আছে হচ্ছে জামাত এবং এনসিপি একসাথে, বা 11 দলের জোট আছে। আগামী দিনে কি মনে করছেন তারা জনগণের প্রত্যাশা পূরণ করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে কিনা, আপনি কি মনে করছেন? এটা মনে করার কোনো কারণ নেই ভাইয়া। মানে আমরা দেখছি কিন্তু বিরোধী দল সরকারে আসে, এটা এই প্রবণতাটা দেখেছি আমি এটা সেখান থেকে বিগত বলছি। দিনের বিরোধী দল আর বর্তমান সময়ের বিরোধী দল, আচ্ছা। এটা ফার ডিফারেন্স। আচ্ছা, হ্যাঁ, আমি মনে করি এই যে কোনটা বেশি কার্যকর মনে করছেন, 96 বা 2001 সালে বা 91 সরকারের চেয়ে 2026-এর সরকার কোনটা বেশি বিরোধী দল কার্যকর মনে করছেন আসলে? 91-এর যে বিরোধী দল ছিল সেখানে একটা কার্যকর ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ ছিল 91-তে, কার্যকর ভূমিকা পালন। 96-তে বিএনপি বিরোধী দল ছিল, 96-তে বিএনপি ছিলেন, 2001-এ আবার আওয়ামী লীগ বিরোধী দল। এই যে ধারাবাহিকতা পরিবর্তন হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি বেশিরভাগ সময় দেশ শাসন করেছেন। জাতীয় পার্টি 9 বছর ছিলেন, তার পরবর্তীতে সে আর কখনো সে গৃহপালিত বিরোধী দল ছিলেন দীর্ঘদিন, এখন পর্যন্ত আছে। তো বর্তমান যে বিরোধী দল তাদেরকে কখনো ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি ওনারা তৈরি করতে পারেন নাই, কিন্তু বাংলাদেশের মানুষ এই ধরনের বিরোধী দলকে কখনোই ক্ষমতায় আনবে না, এটা নিশ্চিত থাকেন। মানে কি তাহলে আপনি বলছেন যে মানে অন্যান্য বিরোধী দল থেকে এটা একেবারে অকার্যকর বলছে এই কারণে? অকার্যকর ওনাদের ভূমিকা কি ছিল বাংলাদেশ সম্বন্ধে? 71-এ ওনা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত। বাংলাদেশের মানুষ যারা এই 71-এ এই মানবতা অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দেখেন, তাদেরকে শাস্তিও হয়েছে, ফাঁসিও হয়েছে অনেকের। যেই দলটা মানবতা বিরোধীর সাথে জড়িত তাদেরকে বাংলাদেশের সচেতন মানুষ কখনোই ক্ষমতায় আনবে না। জি, আপনি কি মনে করছেন? তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে যারা সম্প্রতি গণহত্যা চালিয়েছে তাদেরকে মানুষ ক্ষমতায় আনবে? মানে এরপরে তাদেরকে নিয়ে আসবে বিরোধী দল না, হিসেবে? যারা গণহত্যা জনগণ প্রত্যাশা করে না। সেই 71-এর গণহত্যা আর বর্তমান যে শেখ হাসিনা আমলের গণহত্যা যদি আমরা একখানে মিলিয়ে ফেলি তাহলে তো চলবে না। বর্তমান যে গণহত্যা চালিয়েছে ক্ষমতার লোভে, আর আমাদের সার্বভৌমত্বের লোভে সেই 71-এ যুদ্ধ হয়েছে। তো সেই যুদ্ধ আর বর্তমান 24-এর যুদ্ধ এক হতে পারে না। মানে হত্যা তো হত্যাই, হ্যাঁ, এক হত্যা না। হত্যাই। হত্যা বাংলাদেশে তো হত্যাই। যে যিনি হত্যা তার হয়েছে, সন্তানকে হারিয়েছেন, যিনি তার পরিবারের একজন হারিয়েছেন, তার কাছে পরিবার হারায়। বর্তমান যত হত্যা হয়েছে, যত রকম হত্যা হয়েছে, আমরা সকল হত্যার বিচার চাই এবং দৃশ্যমান বিচার চাই, এটা করতে হবে। আপনি কি একমত কিনা যে বিরোধী দল মানে আসতে পারবে না সেই বিরোধী দলের চেয়ে? না, বিরোধী দলে তো এখানে শুধু জামাতে ইসলামী না, জামাতে ইসলামের যে 55 বছরের ঐতিহাসিক যে দায়, তারা কিন্তু নানাভাবে এটার মানে স্বীকার বা বিচার বলেন। ভাই, জামাতে ইসলামের আমির উনি জনসম্মুখে বলেছিলেন যে আমরা ভালো হয়ে গেছি, আমরাও সামনে আমাদেরকে কাজ করার সুযোগ দেন, আমরা ভালো কাজ করব। আমরা ভালো হয়ে গেছি বললেই কি ভালো হওয়া যায়? আপনাদের সেই কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা ভালো হয়ে গেছি। মানে সেই কাজের প্রমাণ করতে গিয়ে কি এমন ওনারা তো কন্টিনিউ মিথ্যা বলে যাচ্ছে, প্রত্যেকটা বিষয় মিথ্যা বলে যাচ্ছে। বাংলাদেশের দেখেন সমস্ত মাদ্রাসাগুলোতে এই 100 দিনে, হ্যাঁ, 100 দিনের যদি আমরা মনে করি 1 মাসে 116 জন ছাত্রছাত্রী মনে করেন যে এই বলৎকারের শিকার হয়েছে। সেগুলো কে করছে? বিরোধী দলের এগুলা মাদ্রাসার যে শিক্ষক, মানে জামাত বা বিরোধী দলের সম্পর্ক অবশ্যই কি সম্পর্ক? অবশ্যই তাদের বিভিন্ন পদে আছে না, পদে থাকলে সেই ক্ষেত্রে হ্যাঁ, সবাই যে পদে আছে তা তো না, বিভিন্ন পদে আছে। মানে যত স্কুল আছে, পদে আছে, যত স্কুল আছে, কলেজ আছে, সেখানে কি সব বিএনপি আওয়ামী লীগের? তা তো না বিষয়টা। স্কুল কলেজে বিএনপি আওয়ামী লীগ না, আপনি আর মাদ্রাসা হলে জামাত, আমি সেটা বুঝাচ্ছিলাম। এরকম মাদ্রাসা হলে সব যে জামাত না, ম্যাক্সিমাম গুলা জামাত। না, আপনি বলেছেন এটা কি কোনো প্রমাণ আছে যে দলীয় পদে থেকে তারা এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত? হ্যাঁ, অবশ্যই প্রমাণ আছে। প্রমাণের ভিত্তিতে তো কথা বলতে। আপনার দলেরও আছে যে গর্ভবতী নারীকে আপনার ধর্ষণ করা হয়েছে, আপনার দলেও আছে ভাই। এটা কি বাংলাদেশে ব্যক্তিগত, আমি ভাই আমি 1 মিনিট একটু বলার সুযোগ দেন। আমি অন্যায় যে করে প্রশ্নটা ক্লিয়ার করে দেই, তাহলে উত্তরটা দিতে সহজ হবে। যে নাকি ধরেন আপনার দলের বা আমার দলের বা জামাত ইসলামের
যে অন্যায় কাজটা করলো, এটা কি দলীয় দায় নাকি ব্যক্তিগত বিষয়? এই জায়গাটায় এই জায়গাটাই আমি আসতেছি কবির ভাই। সেখানে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আমি একটা অন্যায় করলাম, আমি একটা দলের পদে আছি, কিন্তু আমার দল থেকে তার জন্য যদি সাংগঠনিক কোনো শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে তো আমি এটাকে প্রতিষ্ঠিত করলাম। সব সংগঠিত সাধারণত করে, সব সংগঠিত করে। বর্তমানে কি হচ্ছে, আপনি দেখেন বিধবা মহিলাকে ধর্ষণ করেছে, হ্যাঁ, এখানে আবার জামাতের লোক এটা ছাপাই গেছে যে আমাদের যুগে যুগে এগুলো হয়ে আসছে, এবং বিভিন্ন সাহাবীরাও এরকম মনে করেন যে ধর্ষণের সাথে জড়িত ছিল, তারা মনে করেন অন্যের ওয়াইফকে যদি এই ধরনের বক্তব্য আপনি কি মানে দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দেখাতে পারবো। মানে এটা তাহলে অপমানিত। কোনটা কোথায় একটু যদি দর্শকের উদ্দেশ্যে, দর্শক জানার জন্য একটু যদি বলেন। আমি কি দেখাবো? হ্যাঁ, অবশ্যই দেখায়, মানে এই ধরনের বক্তব্য কোথাও দিয়েছে কিনা আসলে? না, জামাতের অবশ্যই দিয়েছে, আমি এগুলো অন দ্য রেকর্ড আপনার। জি, উনি বের করে জি। আপনি যদি আচ্ছা যাক, আপনি যেহেতু এই ইস্যুটাতে কথা বললেন, রামিসা যে ধর্ষণ হলো 8 বছরের শিশু এবং তাকে ধর্ষণ পরবর্তী সময় হত্যা করা হলো, তার দলীয় পরিচয় কি? আপনি ব্যক্তিগত বিষয়গুলোকে, ব্যক্তিগত অন্যায় আচারগুলোকে যদি আপনি দলীয় ট্যাগিং করেন, সেক্ষেত্রে কি আপনার দলের অন্যায় অবিচার কম? আপনি এটা বলতে চাচ্ছেন? আর ভাই, যে অন্যায় অবিচার সব দলেরই হয়, এটা কি মনে করেন তার ব্যক্তিগত মনে করেন সব স্বার্থে দলেরই যদি হয়, অন্যায় তাহলে করে, মাদ্রাসার শিক্ষকদের দোষটা বেশি হয় কেন? এই যে আপনি tagging এর মাদ্রাসায় রাজনীতি। শুনেন, মাদ্রাসায় এখানে দেখা যাচ্ছে যে মাদ্রাসায় যে এখানে তাদের কারা পড়ে, আমাদেরকে বুঝতে হবে যে সরকার তো- আপনি তো একটা স্কুলের ছাত্রকে এই কাজ করে পার পাবেন না ভাই। স্কুলের ছাত্রকে আপনি বলৎকার করে পার পাবেন না। তার বাবা মনে করেন যে সমাজের কোনো না কোনো ভাবে মনে করেন যে সমাজের সাথে মনে করেন যে প্রতিষ্ঠিত লোক, সে মনে করেন ভালো একটা স্কুলে পড়তেছে, মাদ্রাসায় যারা পড়ে তারা কথা বলার মতো যোগ্যতা রাখে না, তারা মনে করেন নিম্ন আয়ের মানুষ, তারা মনে করেন যে মাদ্রাসায় যারা পড়ে তাদের মনে করেন যে আয় বলতে তেমন কিছু নাই বলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের কম আয় থাকে তাদেরকে ম্যাক্সিমাম মাদ্রাসাতে পড়ানো হয়। তাহলে এখানে তো এথিক্স জড়িত, বা আয় ব্যয়ের আপনার বিষয়। আয় ব্যয় যখন দেখতেছে, আপনি তো আপনি তো সরকার প্রধান, আপনি নিশ্চয়ই জামাত বা মাদ্রাসার লোক না, আপনি সেই নীতিমালা ডেভেলপ করেন না কেন? আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করেন না কেন? রাইট, দৃষ্টিভঙ্গির পরিবর্তন রাইট করান না রাইট কেন? এই জায়গায় আসেন, মাদ্রাসা শিক্ষক এই জায়গাটাই আসেন। যদি মাদ্রাসা শিক্ষককে আপনি এই সকল নীতিমালায় আনেন না অন্যায়ের কেন? প্রতিবাদ আমরা করতেছি, এবং আইন করা উচিত যে এই ধরনের আপনি ধরেন একটা দেশ স্বাধীন হওয়ার 55 বছর 60 বছর পরেও যদি আপনি সেই গতানুগতিক ধারায় বক্তব্য দেন, তাহলে আপনার কাছ থেকে যে তরুণ প্রজন্ম যারা আছে এরা কি শিখবে? ভাই গতানুগতিক মনে করেন যে বক্তব্য রিসেন্ট যে গণহত্যা চালিয়েছে, আপনি বহির্বিশ্ব আপনাকে আক্রমণ করা, আর আপনি দেশের মানুষ হিসেবে দেশের মানুষকে হত্যা করলেন, গণহত্যা করলেন, আপনি বলতেছেন সেই বিরোধী দলে আবার সরকারে আসবে। এই বর্তমান বিরোধী দল না, সেই বিরোধী দল সরকারে আসার কথা আমি বলি নাই। আমি বলছি যে বর্তমান যে বিরোধী দল আছে উনি তো বিরোধী দলেই নাই, উনি তো দেশের কোনো রাজনীতির সাথেই নাই, উনি নিষিদ্ধ, সেই দল নিষিদ্ধ, তাদের তো কোনো ইখতিয়ার নেই। আমরা তার সম্বন্ধে কথা বলছি না। বর্তমান যে বিরোধী দল আছে, তাহলে কি বর্তমান সরকারি আবার একনায়কতান্ত্রিক সরকার, যেটা একনায়কতন্ত্র কায়েম কেউ করুক, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম কেউ করুক, এটা জনগণের প্রত্যাশা করে না। কিন্তু বর্তমান যে বিরোধী দল তার পক্ষে যদি আপনি ছাপাই গান, তাহলে তো হবে না। তাদের অ্যাক্টিভিটিসটা কি? তাদের দেখাক যে জনগণের পক্ষে এই কাজগুলো করেছে, যেটা জনগণ তাদেরকে ক্ষমতায় আনবে। না, যে বিরোধী দলের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হলো, আপনি দীর্ঘদিন মানে তাহলে কি বিরোধী দলকে চাচ্ছেন যে মাঠে ঘাটে আন্দোলন সংগ্রাম করবে, জ্বালাও পোড়া করবে? তাহলে কি না, জ্বালাও করব? বিরোধী দল একটা গঠনমূলক আলোচনা করবে, সেটা তো চেষ্টা করছে, ওরা ভাগ বটরার আলোচনা করছে ভাই, এটা ভাগ বটরার আলোচনা। আমি এক জায়গায় ভাগ কম পেয়েছি, এটা নিয়ে আলোচনা চলতেছে, জনগণের কোনো আলোচনা হইতেছে না। ভাগ ওই জায়গা ঠিক মতো হয়ে গেলে আর আলোচনা শেষ, বন্ধ।
তাই নাকি? না না, এটা একেবারে অগ্রহণযোগ্য না, একটা কথা। আপনাদের একজন এমপিও এক সময় বলছেন যে গাড়ি আপনার দরকার। গাড়ি দরকার, গাড়ি লাগবে, এখন উপজেলাতে বসার জায়গা লাগবে, আবার এক সময় বলছেন কিছু লাগবে না। হীরা- মানে এই বিষয়গুলো আসলে হীরা ভাই, যেখানে এটা কি বাটোয়ারার অংশ? এটা তো হতেই পারে, এটা মানে সংসদেই তো কথা বলার জায়গা। আপনার হ্যাঁ, ডিমান্ড ঠিক তো আছে। আপনার সংসদে আবার একজন জামাতের এমপি বলছেন ঘরে আপনার কি লাগবে, এই যে ওভেন লাগবে। ওভেন লাগবে। তো ওভেন এই বিষয়গুলো কি জনগণের সাথে রিলেটেড মাইক্রো কিনা? ওভেন, মাইক্রো জনগণ ওভেন আপনাকে পাঠিয়েছে সংসদে জনগণের কথা বলার জন্য। আপনার ঘরে কি লাগবে, আপনার সুবিধার জন্য কি লাগবে, সেটা কি মানে জনগণ দেখতে চায় কিনা? এটা এটাই। 300 জন মানুষের মধ্যে সবাই তো আর সমান চিন্তার রাখে না। দেখা যাচ্ছে যে এমপিদের যে আবাসন আছে ন্যাম ভবনগুলোতে, সেগুলোতে এই সুযোগ সুবিধাগুলো ছিল। এখন দীর্ঘ পরিক্রমা হয়তো বা এই পর্দা নেই বা মাইক্রোওভেন নেই, এটা বলে ফেলছে। এটা কি কিন্তু সংসদে এটা আমার চাওয়ার মনে হয়- জায়গা? না, এটা সংসদ উপযোগী ভাই, জায়গা না, এটা চাওয়ার সংসদে কিন্তু প্রতি মিনিটেই ভাগ বাটোয়ারার কথা যেটা আপনি বললেন, এটা অতি হালকা এবং মানে হালকা ধরনের বক্তব্য আপনি দিয়েছেন আমি বলবো। কারণ দেখেন, এই যে ভাই যেটা বললেন কিছুক্ষণ আগে, যে আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনাদের পছন্দের ভিসি বসাচ্ছেন, জেলা প্রশাসকগুলোতে, এই যে জেলা পরিষদগুলোতে আপনি আপনাদের দলীয় লোক বসাচ্ছেন, তারপরে তো সিটি কর্পোরেশনগুলোকে তত্ত্বাবধায়ক এই সরকার, ভাগ বাটোয়ারা- তত্ত্বাবধায়ক সরকারের আপনি এই মনে করেন যে আপনারা কি করেছেন সেটা বলেন। কি করে? আপনারা যখন ক্ষমতায় ছিলেন এই 17 মাস, তখন দেখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভিবি নির্বাচিত হয়েছে, তখন কিভাবে এটা নির্বাচিত? তো নির্বাচনের মাধ্যমে আসছে। এটা ভাই, কি- নির্বাচন আপনি কি বলতে এখনো তো পারবেন? নির্বাচন হয়েছে না, কই নির্বাচন হ্যাঁ? হয়েছে? কোন নির্বাচন হয়তো স্থানীয় না না, সরকার হয়নি। বর্তমান সরকার তো জেলা নির্বাচন। পরিষদ, আপনার জেলা আপনার- পরিষদ আপনার সরকার যদি দেশের মানুষের কথা ভাবতো, গণতন্ত্রের কথা ভাবতো, তাহলে তো 3 মাসের মাথায় নির্বাচন দিতে পারতো। অ্যাটলিস্ট 6টা সিটি কর্পোরেশন বা 10টা সিটি কর্পোরেশন 10টা নির্বাচন দিতে পারতো, দিয়ে দেখাইতে পারতো যে না, আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তো আপনি কি করলেন? ক্ষমতায় এসে গেটা আপনি সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক বসায় দিলেন, জেলা পরিষদগুলোতে প্রশাসক বসায় দিলেন, বিশ্ববিদ্যালয়গুলো ভিসি বসায় দিলেন। আপনারা কি একটা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছিল ইউনিভার্সিটিগুলো, সেটার পথ আবারও রুদ্ধ করার জন্য আপনি বলতেছেন যে ডাকসু বা চাকসু বা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হয়েছে। আপনি কি মানে কোনো নির্বাচনী যে ছাত্র সংসদ নির্বাচনগুলো জি, হয়েছে, কিছু বলতে চান কিনা? আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। জি, আমরা ভাই, অল্প এই যে ভাই, যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলোতে কি আপনারা এমন কোনো অনিয়মটা সামনে আনতে পারছেন যেটা ইন্টারিম গভর্নমেন্ট বা বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে? দেখাইতে পেরেছেন? ভাই, আমরা দেখেছি এরকম এই ইলেকশনগুলোতে, হ্যাঁ, আপনার রেজাল্ট আসতে যে পরিমাণ টাইম আপনারা নিয়েছেন, যে পরিমাণটা, এই টাইম তো লাগার কথা না, তাহলে এই টাইম কেন? মানে সাধারণ জনগণের কাছে প্রশ্ন থেকে যায় হ্যাঁ, আসলে। যে হীরা ভাই আর একটা কথা আপনি বলেছেন যে এখানে 300 জন এমপি, উনি একটা হালকাভাবে বলেছেন যে 300 জন এমপির মধ্যে 2-1 জন হইতেই পারে। আপনি 300 জন এই সংসদ সদস্য কিন্তু 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, এটা বুঝতে হবে। তো এই 300 জন মানে যে 2-1 জন হালকাভাবে যাবে, এটার কোনো কিন্তু সুযোগ নেই। আপনি এসে জনগণের কথা বলবেন, জনগণের কথা না বলে আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য আপনি ফ্রিজ, ওয়াশিং মেশিন, জানালার পর্দা চাচ্ছেন এখানে সংসদে, যেখানে প্রতি মিনিটে খরচ হচ্ছে 2,76,000 টাকা। হ্যাঁ, আপনি এই খরচের, তাহলে আপনি কয় টাকার জিনিস চাচ্ছেন মিনিটে? আপনারা 5 মিনিট সময় দিলে আপনার ব্যক্তিগত চাওয়াই তো শেষ করতে পারতেছেন না, তা জনগণের কথা বলবেন কখন আপনি? না, আপনি শুধু এই বিষয়টা দেখলেন, আপনার একজন এমপি এত কিছু হওয়ার পরেও যে তার সন্তানের নামে, তার মেয়ের নামে, তার ভাগ্নার নামে, তা এই যে উপজেলাগুলার, ইউনিয়নগুলোর নাম রেখে দিল, তো এইগুলা দেখবেন না? সম্প্রতি সময় আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী এটা উইথড্র করার জন্য বলেছেন। এটা তো প্রধানমন্ত্রীর কাজ কিনা? বলেছেন। প্রধানমন্ত্রী উল্টো করবে কেন? না, এটা আমরা প্রত্যাশা করি না, এটাও আমরা প্রত্যাশা, কোনো বা অন্যায়। নামের রাজনীতিতে আপনি থাকবেন কেন? ভাই, এটা আমরা নামের রাজনীতি তো দেখেন, বিভিন্ন সরকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটাকে নাম পরিবর্তন করার প্রস্তাব প্রধানমন্ত্রীর টেবিলে এটা প্রস্তাব উনি নিষেধ করে দিয়েছেন, প্রয়োজন নেই। এই চিন্তাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো। আপনি যে রাজনীতি গত 17 বছর ধরে চলেছে, বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করার জন্য 4,500 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে তার নামকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই রাজনীতি যদি আপনার দলের লোক আবার করে, সেটাকে ভাই, সেই জায়গা থেকে আমরা সরে আসার জন্য শাহজালাল বিমানবন্দরের নাম কিন্তু পরিবর্তন হয়নি। জি,
না, ধন্যবাদ কোনো নামে- জানাচ্ছি নামের পিছনে দুজন আপনারা অতিথিকে ধন্যবাদ থাকবে জানাচ্ছি। কেন? আমাদের সাথে কথা বলছিলেন শেখ খায়রুল কবির, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কথা বলছিলেন মোহাম্মদ সুরুজ্জামান সরকার, সহসভাপতি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। আমরা আজকে কথা বলছিলাম নির্বাচনের পরে নাগরিকের লাভ ক্ষতি। দর্শক, বাস্তবতার নিরিখে দুজন অতিথি কথা বলছিলেন। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। নির্বাচনে প্রকৃত সাফল্য নির্ধারণ হয় ভোটের ফলাফলে নয়, বরং নাগরিকের জীবনমান, অধিকার ও সুযোগ সুবিধার উন্নতিতে। যদি জনগণ তাদের প্রত্যাশার প্রতিফলন দেখতে পায় তবেই নির্বাচন অর্থবহ হয়। আর যদি প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে ব্যবধান থেকে যায় তবে গণতন্ত্রের দুর্বল হয়ে পড়ে। তাই নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের কাছে জবাবদিহিতা এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন। দর্শক, আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।